বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমি ৩৮৩ পেজ অর্থাৎ আলিপুরদুয়ার হাই স্কুলের কোশ্চেনের সমাধান আলোচনা করব। এটি হচ্ছে পার্ট 5 ভিডিও। এর আগের 4খানা পার্টের ভিডিওর লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে গিয়ে তোমরা প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে। ঠিক আছে, সেখানে তোমরা তোমাদের প্রয়োজন মতো ভিডিও দেখে নিতে পারো। তো এটা পার্ট 5 ভিডিও। এই ভিডিওতে আমি কোশ্চেন 12র সমাধান আলোচনা করব। 12 নম্বর দাগে তোমরা যেমনটা জানো যে 12 নম্বর দাগে পরিমিতির প্রশ্ন আছে। ঠিক আছে, তো পরিমিতির প্রথম প্রশ্ন যেটা এখানে বলা হচ্ছে যে ঘনকাকৃতি একটি সম্পূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকে। চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে তা নির্ণয় করো। তো বন্ধুরা, এই প্রশ্নের সমাধান আমি আগেই করে দিয়েছি। তোমরা এর উত্তর দেখার জন্য পেজ নাম্বার 376-এর কোয়েশ্চেন 12-র 1-এর এই 12 নম্বর দাগের 1 নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নাও। এটা তোমরা 376 পেজের পার্ট 5 ভিডিওতে পেয়ে যাবে। আমি তোমাদের প্রশ্নটা একবার দেখিয়ে দিচ্ছি। 376 পেজ দেখো, 376 পেজ, ঘোড়ানাস হাই স্কুল। এই স্কুলের 12 দাগের 1 নম্বর প্রশ্নতে একই প্রশ্ন দিয়েছে, এখানে কোনো কিছু পার্থক্য করেনি। এখানে বলা হয়েছে 64 বালতি জল তোলা হয়েছে, 1/3 অংশ জল পূর্ণ থেকে গেছে, 1.2 মিটার প্রত্যেকটা ধার এবং কত লিটার জল ধরে সেটা নির্ণয় করতে হবে। একদম, অর্থাৎ একদমই একই প্রশ্ন। ঠিক আছে, তো অবশ্যই এটা দেখে নিও। এর লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ভিডিওটা দেখে নাও। বন্ধুরা, পরের প্রশ্ন 12 দাগের 2 বলা হচ্ছে 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ব বৃত্তাকার চোঙাকৃতি ট্যাঙ্ক জলপূর্ণ আছে, অর্থাৎ চোঙাকৃতি পাত্রটা পুরোটা জল দ্বারা পূর্ণ। 6 সেন্টিমিটার, এখানে সেন্টিমিটার একক দিয়েছে। পরিমিতির অঙ্কতে তোমাদের কিন্তু খুব ভালো করে এককগুলো দেখে নিতে হবে যে 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 রাশিগুলোর মান দিয়েছে সেগুলো কি একই এককে দিয়েছে। যদি না দিয়ে থাকে তাহলে সেখানে এককের পরিবর্তন প্রয়োজন। ঠিক আছে, এবার কোন একক থেকে কোন এককে পরিবর্তন করবে সেটা কিন্তু তোমাদের অঙ্ক পড়ে বুঝে নিতে হবে। তো যাই হোক, আমরা সেটা অঙ্কটা করার সময় বুঝে নেব। এখন আমরা অঙ্কটা পড়ে নিই। বলছে 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের, এখানে ব্যাসের পরিমাপ দিয়েছে 6 সেন্টিমিটার, অর্থাৎ ব্যাসকে আমরা 2r দ্বারা চিহ্নিত করি। তো 2r এর মান হচ্ছে 6 সেন্টিমিটার, তাহলে r এর মান কত হবে? 3 সেন্টিমিটার। একটি পাইপ দিয়ে মিনিটে 225 মিটার বেগে জল বেরোয়। তাহলে এই জল ভর্তি ট্যাঙ্ক থেকে জল বার করা হচ্ছে এবং জল বার করার জন্য একটি পাইপ লাগানো হয়েছে। পাইপটি থেকে প্রতি মিনিটে 225 মিটার জল বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, 225 মিটার বেগে জল বেরিয়ে যাচ্ছে। তাহলে 36 মিনিটে ট্যাঙ্কটির সমস্ত জল বেরিয়ে যায়। ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য কত? তো বন্ধুরা, আমরা এই অঙ্কটাকে একটু ছবির মাধ্যমে বোঝার চেষ্টা করি। দেখো, তো সবার প্রথমে একটি আমরা চোঙাকৃতি একটা ট্যাঙ্ক অঙ্কন করব। তো এটা হচ্ছে একটি চোঙাকৃতি ট্যাঙ্ক, যার ভূমিটা আমরা জানি। এই ভূমির প্রকৃতি কি? বৃত্তাকার। তো এই বৃত্তাকার ভূমির ব্যাসের দৈর্ঘ্য সেটা আমাদের কি করতে বলেছে? বার করতে বলেছে। এটা হচ্ছে ব্যাসার্ধ। তো সেই ব্যাসার্ধটাকে আমি এখানে ধরে নিচ্ছি, এখান থেকে এতটার পরিমাপ হচ্ছে আর। আমাদের বার করতে বলেছে ব্যাস, অর্থাৎ এই আর এর দ্বিগুণ বার করতে হবে। ব্যাস মানে এই প্রান্ত থেকে এই প্রান্ত অবধি দূরত্ব। ঠিক আছে, তো আমরা আর বার করব। আর বার করে 2 দিয়ে গুণ করলেই আমরা পেয়ে যাব ব্যাসের পরিমাপ। আচ্ছা, এটা হলো ট্যাঙ্কের ব্যাসার্ধ, আমরা সেটা কার ধরে নিচ্ছি। আর এই বিন্দু থেকে, এই উপরের বৃত্তের কেন্দ্র থেকে আমরা যদি এটাকে যুক্ত করি তাহলে এটা হচ্ছে এই ট্যাঙ্কের উচ্চতা, যে উচ্চতাটা এখানে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এটাকে আমরা ক্যাপিটাল এইচ ধরে নিচ্ছি। তো ক্যাপিটাল ধরতে পারো, স্মল ধরতে পারো। এইচ হচ্ছে 9 মিটার, 9 মিটার। তাহলে এই ট্যাঙ্কে কতটা জল ধরে আমরা খুব সহজেই আয়তনের সূত্র দ্বারা বার করে নিতে পারবো। ট্যাঙ্কের মধ্যে যতটা জল ধরে সেই জলের আয়তন হবে ট্যাঙ্কের আয়তনের সমান, অর্থাৎ চোঙের আয়তনের সমান। এবং চোঙের আয়তনের সূত্র আমরা জানি, সেটা কি হয়? ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। এবার ভূমিটা যেহেতু বৃত্তাকার, তাহলে ভূমির ক্ষেত্রফল কত হবে? ভূমির ক্ষেত্রফল আমরা জানি, যেহেতু ভূমিটা বৃত্তাকার তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত হয়? পাই আর স্কোয়ার হয়। তাহলে এটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল। তাহলে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা অর্থাৎ এইচ। তাহলে আমরা এই ট্যাঙ্কে কতটা জল ধরে তার আয়তন পেয়ে গেলাম, পাই আর স্কোয়ার এইচ।
ঘন মিটার। ঠিক আছে, আমরা আরটাও মিটার এককে ধরে নিচ্ছি, এইচটাও মিটার এককে ধরে নিচ্ছি, তাহলে এই যে আয়তনটা বেরোবে এটা হচ্ছে ঘন মিটার এককে বেরোবে। আচ্ছা, তাহলে কতটা জল ধরে পেয়ে গেলাম। এইবার কি করা হচ্ছে, এইখানে আমি একটা পাইপ লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে, জলটা বার করার জন্য। এবার ধরে নাও পাইপটা আমি 225 মিটার লম্বা। পাইপটা যদিও 225 মিটার লম্বা না, কিন্তু আমি ধরে নিচ্ছি পাইপটা 225 মিটার লম্বা। এটা ধরার পেছনে একটা যুক্তি আছে, দেখো। এরকম ধরে নাও পাইপটা 225 মিটার লম্বা, এখান থেকে এতটার পরিমাপ কত, 225 মিটার। এবার এই পাইপটার এই যে মুখটা দেখতে পাচ্ছ না, পাইপটাকে যদি আমি বড় করে আঁকি তাহলে এরকম হবে। তাহলে এটা কত লম্বা, আমি ধরে নিচ্ছি 225 মিটার। কেন ধরেছি এক্ষুনি আমি তোমাদের বোঝাচ্ছি। আর এই মুখটা হচ্ছে পাইপের প্রস্থচ্ছেদ বলা হয়, ঠিক আছে। এই তো প্রস্থচ্ছেদটা কিরকম, এটাও কিন্তু একটা চোঙ আকৃতি, তাই না, এটা চোঙ। তো এই মুখের যে প্রস্থচ্ছেদ সেটা হচ্ছে বৃত্তাকার। আর এই বৃত্তের দেখো বলে দিয়েছে ব্যাসের পরিমাপ 6 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত, এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে আর, এই আর এর পরিমাপ হচ্ছে 3 সেন্টিমিটার। ঠিক আছে, এবার 3 সেন্টিমিটার মানে কত মিটার হচ্ছে সেটা আমরা রূপান্তর করে নেব, কারণ এখানে পুরো অঙ্কটা কিন্তু এখানে যে বেগটা দিয়েছে এটা মিটার এককে দিয়েছে। তো তাই আমি কি করব, এই যে ব্যাস বা ব্যাসার্ধ যেটাই এখানে দেওয়া হয়েছে সেটাকে আমরা মিটার এককে রূপান্তর করে নেব। ঠিক আছে, তো মিটার এককে রূপান্তর করতে গেলে আমাকে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এত মিটার। তাহলে আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম। তাহলে মুখটা যেহেতু বৃত্তাকার তাহলে তার ক্ষেত্রফল কত হবে, পাই ইন্টু আর স্কোয়ার। ঠিক আছে, এইবার দেখো বলা হচ্ছে প্রতি মিনিটে 225 মিটার বেগে জল বেরিয়ে যাচ্ছে। এটার অর্থ কি, ধরে নাও তুমি একটা পাইপ লাগালে, এই পাইপের মধ্যে তুমি এবার জল ঢালছো, ঠিক আছে, জল ঢালছো, তো ধরে নাও জল ঢালছো, তো 225 মিটার বেগের অর্থ কি, মিনিটে 225 মিটার বেগের অর্থ হচ্ছে 1 মিনিটে জলটা যাচ্ছে 225 মিটার পথ। একটা পাইপের মধ্যে তুমি যদি জল পাঠাও আর জলের বেগ যদি 225 মিটার হয়, 225 মিটার প্রতি মিনিট, মানে বলে দিয়েছে প্রতি মিনিটে 225 মিটার, তার মানে জলের বেগ কত, 225 মিটার প্রতি মিনিট। তাহলে 225 মিটার প্রতি মিনিটের অর্থ হচ্ছে জল 1 মিনিটে পাইপের মধ্যে দিয়ে 225 মিটার পথ যাবে। তাহলে আমরা বলতেই পারি একটা পাইপ যদি 225 মিটার লম্বা, আমি একটা যদি পাইপ নিই আর সেই পাইপে যদি আমি জল ছেড়ে দিই তাহলে 1 মিনিটে পাইপটা সম্পূর্ণটা ভরে যাবে জল দ্বারা। কিন্তু 1 মিনিটের থেকে যদি কম নিই, ধরো জলটা আমি ছাড়লাম, জলটা 30 সেকেন্ড ধরে ছাড়লাম, তাহলে 30 সেকেন্ডে কিন্তু পাইপটা পুরোটা কিন্তু জলে ভরবে না, পাইপটার অর্ধেকটা ভরবে। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো 225 মিটার লম্বা কেন নিলাম, কারণ পাইপটা কি হয়, আকৃতির হয়, চোঙের আকৃতির হয়। তাহলে এখন যদি পাইপটা 225 মিটার লম্বা নিয়ে নিই, তাহলে পাইপের মধ্যে দিয়ে যে বেগে জলটা যাচ্ছে 225 মিটার প্রতি মিনিট, তাহলে এর অর্থ হবে পাইপটা 1 মিনিটে 225 মিটার লম্বা পাইপটা সম্পূর্ণটা জলে ভরে যাচ্ছে। তাহলে কতটা জল, কত আয়তনের জল 1 মিনিটে বেরোচ্ছে সেটা পেয়ে যাব। এই পাইপটা পুরোটা 1 মিনিটে ভরে যাচ্ছে, তো পুরোটা ভরা মানে এর আয়তনটা দখল করা। তাহলে এই পাইপের আয়তন কত হবে, এটাও তো চোখ। তাহলে এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার ইন্টু এই দৈর্ঘ্যটা, এটা হচ্ছে দৈর্ঘ্য ধরে নাও এল, তাহলে এল, এইটা হচ্ছে পাইপের মধ্যে মানে 225 মিটার লম্বা পাইপের মধ্যে যে জলটা আছে সেই জলের আয়তন। এবার যেহেতু এই জলটা 1 মিনিটে পুরো পাইপটা ভরছে, 1 মিনিটে এই আয়তনের জলটা ভরে যাচ্ছে, সুতরাং 1 মিনিটে এত আয়তনের জল পাইপ দিয়ে বেরিয়ে যাচ্ছে, তাই তো, 1 মিনিটে এত আয়তনের জল বেরিয়ে যাচ্ছে। এবার 36 মিনিটে কতটা জল বেরোবে, 36 মিনিটে কতটা জল বেরোবে, তাহলে গুণ 36 করে দেবো। তাহলে 36 মিনিটে যে জলটা বেরোচ্ছে সেই আয়তনটা কত হবে, পাই আর স্কোয়ার এল ইন্টু 36। ঠিক আছে, এটা 1 মিনিটে তো এতটা জল বেরোচ্ছে, তাহলে 36 মিনিটে এর 36 গুণ বেরোবে। এবার যে জলটা 36 মিনিটে বেরিয়ে গেল সেই জলটাই তো এই ট্যাঙ্কে যা জল ছিল সেই জলটা, অর্থাৎ 36 মিনিটে এই পাইপ দিয়ে যতটা জল বেরোবে তার আয়তন সেটা সমান হবে এই ট্যাঙ্কে যতটা জল ছিল তার আয়তনের। অর্থাৎ এই পাই আর স্কোয়ার এইচ আর এই পাই আর স্কোয়ার এল ইন্টু 36 এই দুটো রাশি কিন্তু সমান হবে।
এবার সমান সমান করে আমরা একটা সমীকরণ গঠন করব এবং সেই সমীকরণটাকে সমাধান করে আমরা এই ক্যাপিটাল আর এর মানটা বার করে নেব। ঠিক আছে, এখানে সব কিছু আমাদের জানা আছে। ক্যাপিটাল এইচ এর মান জানা আছে 9, স্মল আর এর মান জানা আছে 3/100, এল এর মান জানা আছে 225। ঠিক আছে, তাহলে এখানে সব কিছু আমরা জানি, শুধুমাত্র আরটা জানি না। সমীকরণ থেকে সমাধান করে আমরা আর এর মান পেয়ে যাব। তাহলে চলো এবার অঙ্কটাকে করি। ছবিটা আমি যেরকম এঁকেছি তোমরা এঁকে নিতে পারো। তো এখানে আমি সবার প্রথমে ধরি জলের পাইপটি 225 মিটার, এটাকে আমরা সমান সমান এল ধরে নিচ্ছি, 225 মিটার লম্বা। এখন জলের বেগ 225 মিটার প্রতি মিনিট এর অর্থ জল 1 মিনিটে 225 মিটার লম্বা পাইপটি, অর্থ জল 1 মিনিটে 225 মিটার লম্বা পাইপটি সম্পূর্ণ এটা জল দ্বারা লিখে দেবে, জল দ্বারা 1 মিনিটে 225 মিটার লম্বা পাইপটি সম্পূর্ণ ভর্তি হয়ে যায়। অর্থাৎ 1 মিনিটে যে আয়তনের জল নির্গত হয় তা হল 225 মিটার লম্বা এবং 6 সেন্টিমিটার ব্যাসযুক্ত, এটাকে আমরা সমান সমান 2r ধরে নিচ্ছি, ব্যাসযুক্ত পাইপের আয়তনের সমান। এবার লিখব, অতএব 1 মিনিটে যে আয়তনের জল নির্গত হয় তার পরিমাণ হল সমান সমান পাই স্মল আর স্কোয়ার ইন্টু এল। ঠিক আছে, এলটা কি আমি এখানে ধরে নিয়েছি, আরটা কি দেখো, 2r হচ্ছে 6 সেন্টিমিটার, তাহলে আর কত হবে, 3 সেন্টিমিটার হবে, তাহলে এত ঘন মিটার। হ্যাঁ, আমি এখানে ঘন মিটার ধরবো। এবার এখানে আমরা মানগুলো আপাতত বসাবো, পায়ের মান বসাবো না, পাইটা কেটে যাবে, আমরা এখন পাই বসাবো না। আর এর মান আমরা এখানে কত লিখবো, আর এর মান হচ্ছে 3/100। ঠিক আছে, 3/100 কেন তোমাদের ওখানে আমি বুঝিয়ে দিয়েছিলাম ছবির সময়, ছবি যখন আঁকছিলাম। ইন্টু এল এর মান হচ্ছে 225। সাথে সাথে এখানে আমি লিখে দেবো যে 2r ইকুয়ালস টু 6 সেন্টিমিটার, তাহলে r ইকুয়ালস টু কত হলো, r ইকুয়ালস টু 3 সেন্টিমিটার। ঠিক আছে, r ইকুয়ালস টু 3 সেন্টিমিটার সমান সমান 3/100 মিটার। তো বন্ধুরা আমরা এতটা এটাকে রেখে দেবো, এখানে কোনো কিছু কাটাকুটি করব না। ঠিক আছে, কোনো কিছু কাটাকুটি করব না। এইবার আমরা পেয়ে গেলাম 1 মিনিটে কত আয়তনের জল বেরোচ্ছে, তাহলে এবার 36 মিনিটে কত আয়তনের জল বেরোবে। অতএব 36 মিনিটে যে আয়তনের জল নির্গত হয় তার পরিমাণ হলো 36 ইন্টু পাই ইন্টু 3/100 হোল স্কোয়ার ইন্টু 225 এত ঘন মিটার। বন্ধুরা, পরিমিতির অঙ্কে সবসময় চেষ্টা করবে ক্যালকুলেশন যত হবে সেটা লাস্টের দিকে করা।
ঠিক আছে, লাস্টের দিকে একদম শেষের দিকে আমরা কাটাকুটি করব বা ক্যালকুলেশন করব। তো আমরা এখানে কোনো কিছু করছি না, এখানে এরকম ভাবেই রেখে দেবো। এবার এই যে আয়তনটা হলো, এই আয়তনটাই হচ্ছে চোঙাকৃতি ট্যাঙ্কের জলের আয়তনের সমান। এখন প্রদত্ত চোঙাকৃতি ট্যাঙ্কের উচ্চতা, সেটাকে আমি ধরে নিচ্ছি ক্যাপিটাল এইচ, ইকুয়ালস টু 9 মিটার। ধরি চোঙাকৃতি ট্যাঙ্কের ব্যাসার্ধ, অর্থাৎ ক্যাপিটাল আর ধরছি এটাকে, ইকুয়ালস টু ব্যাসার্ধ, এটাকে আমরা আর ধরে নিচ্ছি, ব্যাসার্ধ আর মিটার। তাহলে এবার আমরা কি করব, অতএব চোঙাকৃতি ট্যাঙ্কের আয়তন বা চোঙাকৃতি ট্যাঙ্কের জলের আয়তন সমান সমান, সূত্র হচ্ছে পাই ইন্টু ব্যাসার্ধের স্কোয়ার ইন্টু এইচ, এত ঘন মিটার। এখানেও তোমরা মান বসিয়ে দেবে, পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ এর মান 9, এত ঘন মিটার। এবার প্রশ্ন অনুসারে এই আয়তনটা আর এই আয়তনটা সমান, তাহলে এখান থেকে আমরা আর এর মান বার করছি, তাই এই রাশিটাকে আমরা ইকুয়ালস টু বাঁ দিকে রাখবো, এটাকে ডান দিকে রাখবো। তাহলে এবার লিখবো প্রশ্ন অনুসারে পাই আর স্কোয়ার 9 মানে ইন্টু আছে এখানে, ঠিক আছে, ইকুয়ালস টু 36 পাই ইন্টু 3/100 ইন্টু 3/100। এটা দুবার কেন লিখলাম, কারণ এখানে 3/100 এর হোল স্কোয়ার আছে, ইন্টু 225। তো বন্ধুরা এখানে কাটাকুটিটা খুব সাবধানে এবং মনোযোগ সহকারে করবে, ঠিক আছে, এখানেই তোমাদের ভুল হয়ে যায় অনেক সময়। তো পাই পাই কেটে গেল। এবার আর স্কোয়ারটাকে এদিকে রাখবো, 9টাকে এদিকে নিয়ে চলে আসবো, তাহলে উপরে আছে 36 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 225, আর নিচে এখানে কি আছে 9, 9টা এদিকে আসছে, তাহলে নিচে চলে আসবে, আর এখানে 100 ইন্টু 100 আছে। আচ্ছা, এই 3 আর 3 মিলে কত হয়, 9 হয়। তো সেই 9টা এই 9এর সাথে কেটে দাও। আর এখানে দেখো, আর আমরা এখানে আপাতত কাটাকুটি করছি না, কেন, তার কারণ প্রত্যেকটা সংখ্যা বর্গ সংখ্যা, 36টাও বর্গ সংখ্যা, 225টাও কোনো একটা সংখ্যার বর্গ, সেটা আমরা জানি 15, আর 100 ইন্টু 100 অর্থাৎ বর্গমূল করাটা সহজ হবে। তাই এখানে আমি আর কাটাকুটি করছি না, এগুলোই কিন্তু তোমাদের উপস্থিত বুদ্ধি রাখতে হবে, আমি কতটা কাটাকুটি করব। তো 36 ইন্টু 225 বাই 100 ইন্টু 100, যখন স্কোয়ার তুললাম বর্গমূল হয়ে গেল। এবার আমরা জানি 36-এর বর্গমূল হয় 6, 225-এর বর্গমূল হয় 15, 100 ইন্টু 100 মানে তার বর্গমূল হবে 100। এবার দেখো বন্ধুরা, মানগুলো ছোট হয়ে গেল, এবার কাটাকুটি করা সহজ। প্রথমে এই অবস্থায় যদি কাটতাম না, অনেক বড় বড় সংখ্যা, তো কাটাকুটি অনেক বেশিক্ষণ ধরে করতে হতো, এখন ছোট হয়ে গেল, এখন কাটাকুটি করতে পারো, খুব সহজ হয়ে যাবে। এবার দেখো এখানে কাটাকুটি করবো না, কারণ নিচে এখানে দেখতে পাচ্ছি 15, 100 এগুলো কাটাকুটি যায়, কিন্তু 100 দিয়ে ভাগ করাটা সহজ, 100 দিয়ে ভাগ করাটা সহজ, কারণ 100 দিয়ে যখনই ভাগ করব, এই উপরের সংখ্যা যা মানটা বেরোবে সেটা আমরা জানি 90, 90/100 অর্থাৎ ভাগ করলে দুটো ঘর পয়েন্টটা বাঁদিকে সরবে, ঠিক আছে। তো প্রথমে একটা 0 কেটে দিই, তাহলে এখানে 10 আছে, 9/10 অর্থাৎ 10 দিয়ে ভাগ করলে একটা ঘর দশমিক, তো এখন দশমিক এখানে আছে, তাহলে এখান থেকে এইদিকে সরে যাবে এক ঘর, অর্থাৎ 0.9 এত মিটার। এবার আমাদের বার করতে বলেছে ব্যাস, এটা তো বেরোলো ব্যাসার্ধ, তাহলে একে 2 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে অতএব ট্যাঙ্কের ব্যাস মানে 2r সমান সমান 2 ইন্টু 0.9 মিটার, অর্থাৎ 1.8 মিটার। তোমরা এইভাবে রাখতে পারো, অথবা তোমরা এটাকে সেন্টিমিটার এককেও রাখতে পারো, ঠিক আছে, এইভাবেও রাখতে পারো, অথবা সেন্টিমিটার এককে রাখতে পারো। সেন্টিমিটার এককে যদি রাখো, এই মানটাকে 100 দিয়ে গুণ করবে, আর 100 দিয়ে গুণ করলে পয়েন্টটা দু ঘর সরে যাবে, তো 1.8 আছে, দু ঘর সরালে এক ঘর এখানে, আর একটা ঘর এখানে, একটা শূন্য দিয়ে এখানে দেবো, অর্থাৎ 180, 180 180 সেন্টিমিটার। এটাও উত্তর হিসেবে রাখতে পারো, দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা রাখবে। তাহলে আমরা পেয়ে গেলাম উত্তর। বন্ধুরা পরের দাগের অঙ্ক 12-3, অঙ্কে বলা হচ্ছে যে 1 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার ব্যাসার্ধের, এখানে তিনটে পরিমাপী ব্যাসার্ধ দিয়েছে, ঠিক আছে, ব্যাসার্ধের তিনটি নিরেট গোলক
গলিয়ে একটি বড় নিরেট গোলক তৈরি করা হলো। বড় নিরেট গোলকটির ব্যাসার্ধ এবং সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তো দেখো বন্ধুরা, এই ধরনের অঙ্ক কিন্তু আমি আগেও করিয়েছি। তো যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা নিশ্চয়ই এই অঙ্কটা করতে পারবে। ঠিক আছে, তো আমি তোমাদের দেখিয়ে দিই। এই অঙ্কটা সম্ভবত তোমাদের 376 পেজে দেখে দিচ্ছি, দাঁড়াও। না, এই অঙ্কটা না, এটাও না, এটাও না। হ্যাঁ, এই অঙ্কটা দেখো, 376 পেজ, 12 দাগের 5। শুধু পরিমাপগুলো এখানে পাল্টে দিয়েছে। এখানে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। আর এখানে আমাদের বড় যে গোলকটা তৈরি হচ্ছে সেই গোলকটার ব্যাসার্ধ দৈর্ঘ্য চেয়েছে। এখানে কিন্তু সমগ্র তলের ক্ষেত্রফল চাইনি, কিন্তু আমরা যে পেজটা করছি সেটাই কিন্তু কি চেয়েছে, ব্যাসার্ধ তো চেয়েছে, অতিরিক্ত হচ্ছে এটা চেয়েছে সমগ্র তলের ক্ষেত্রফল। আর এখানে আমাদের ব্যাসার্ধর পরিমাপগুলো পাল্টে দিয়েছে, 1 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। তো আমি আশা রাখছি তোমরা নিশ্চয়ই এটা করতে পারবে। তোমরা গোলকের ব্যাসার্ধটা তো বার করতে পারবেই, কেন আমরা সেটা দেখলাম যে কিভাবে বার করতে হয়। ঠিক আছে, তো এই অঙ্কটা সবার প্রথমে তোমরা আগে দেখে নাও। দেখার পর এর লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। 376 পেজের 12 দাগের 5 নম্বর কোয়েশ্চেন, এটা তোমরা পার্ট 5 ভিডিওতে পেয়ে যাবে। ঠিক আছে, 376 পেজের পার্ট 5 ভিডিওতে পেয়ে যাবে। সেই ভিডিওটা প্রথমে দেখো, 5 নম্বর, এবং দেখে ভালো করে বুঝে তারপর তোমরা এই 383 পেজের এই অঙ্কটা নিজেরা করার চেষ্টা করো। এবং তারপরেও যদি তোমরা করতে না পারো তখন কিন্তু আমার এই ভিডিওটা দেখো। ঠিক আছে, আগে পজ করে নাও ভিডিওটা, আগে ভিডিওটা দেখে নাও, দেখার পর আবার এই ভিডিওটা অন করে উত্তরটা মিলিয়ে নিও। তাহলে দেখো, এবার আমরা অঙ্কটাকে করছি। 3টে গোলক আছে, তো 3টে গোলক এরকম ছোট। প্রথমে একটা ছোট গোলক যার ব্যাসার্ধটা আমি এখানে ধরে নিচ্ছি R1, আর এই R1 এর পরিমাপটা এখানে দিয়ে দিয়েছে 1 সেন্টিমিটার। আর একটা একটু বড় গোলক যার ব্যাসার্ধটা আমি এখানে R2 ধরে নিচ্ছি, এবং R2 এর পরিমাপটা দিয়ে দিয়েছে 6 সেন্টিমিটার। এরপর আরেকটু বড় গোলক, এর ব্যাসার্ধটা আমি ধরে নিচ্ছি R3, এবং R3 এর পরিমাপটা দিয়ে দিয়েছে 8 সেন্টিমিটার। এবার এই 3টে গোলককে গলিয়ে একটা বড় গোলক তৈরি করা হচ্ছে। সেই বড় গোলকটার ব্যাসার্ধ কত হবে সেটা আমাদের বার করতে হবে। তো সেই ব্যাসার্ধটা আমি এখানে ধরে নিচ্ছি আর, এটা আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, আর এর পরিমাপটা কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো বন্ধুরা, যখন কোনো বস্তু গলিয়ে যখন আরেকটা বস্তু তৈরি করা হয় তখন সেখানে ওই দুটো বস্তুর আয়তন সমান হয়। এই 3টে গোলক গলিয়ে যখন আমি এই বড় গোলকটা তৈরি করছি তখন এই 3টে গোলকের যে মোট আয়তন হবে, মোট যে আয়তন হবে, এই গোলকটার আয়তন আমি ধরে নিচ্ছি V1, এই গোলকটার আয়তন আমি ধরে নিচ্ছি V2, এই গোলকটার আয়তন আমি ধরে নিচ্ছি V3। তাহলে এই 3টে গোলকের মোট আয়তন কত হবে? V1 প্লাস V2 প্লাস V3। তাহলে এই 3টে গোলকের আয়তন এটা সমান হবে এই গোলকটার আয়তনের সাথে। এই গোলকটার আয়তন আমি V ধরে নিচ্ছি, তাহলে V। এবার আমরা গোলকের আয়তনের সূত্র নিশ্চয়ই জানি। গোলকের আয়তনের সূত্র হয় 4/3 পাই ইন্টু ব্যাসার্ধের হোল কিউব। হ্যাঁ, এটা মনে রাখবে তোমরা, 4/3 পাই ইন্টু ব্যাসার্ধের হোল কিউব। তাহলে এই গোলকের ব্যাসার্ধ হচ্ছে R1, তাহলে এই গোলকের আয়তনের সূত্র হবে 4/3 পাই R1 কিউব। একইভাবে এই গোলকের আয়তন হবে 4/3 পাই R2 কিউব, আর এই গোলকের আয়তন হবে 4/3 পাই R3 কিউব। আর এই গোলকের ব্যাসার্ধ আমি ধরে নিচ্ছি, তাহলে এই গোলকের আয়তন কত হবে? এই গোলকের আয়তন হবে 4/3 পাই R কিউব। এবার খুব সহজ ব্যাপার, আমরা এই 3টে আয়তনকে যোগ করে সমান সমান 4/3 পাই R কিউব লিখবো, এবং এখানে নেক্সট স্টেপে R1, R2, R3 মান বসিয়ে দিয়ে আর এর মানটা বার করবো। তাহলে একটা উত্তর পেয়ে যাব। আর তারপর এই গোলকটার সমগ্র তলের ক্ষেত্রফল বার করব। আর বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো একটা গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হয় 4 পাই ব্যাসার্ধের স্কোয়ার। এখানে ব্যাসার্ধটা আমরা স্মল আর ধরেছি, তাহলে লিখবো 4 পাই আর স্কোয়ার। তাহলে এটার মান তখনই তোমরা বার করতে পারবে যখন তোমরা আর এর মান পেয়ে যাবে। তো আর এর মান পেয়ে যাওয়ার পর আমরা এই সূত্র ফেলে এই গোলকটার সমগ্র তলের ক্ষেত্রফল বার করব। খুব সহজ অঙ্ক। তাহলে চলো এটাকে করি। তাহলে এখানে লিখবো
যে গোলকের ব্যাসার্ধ, এটাকে ব্র্যাকেটে R1 লিখতে পারো, ঠিক আছে, যে গোলকের ব্যাসার্ধ 1 সেন্টিমিটার তার আয়তন অর্থাৎ V1 ইকুয়ালস টু 4/3 পাই R1 কিউব। এই R1 এর মানটা আমরা পরে বসাবো, ঠিক আছে, এখন বসানোর কোনো দরকার নেই, তোমরা বসাতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমরা এটাকে ধরে নিচ্ছি R1, আপাতত R1 লিখছি, ঠিক আছে, পরে আমরা মানটা বসাবো। পরিমিতির অঙ্ক সবসময় ক্যালকুলেশন লাস্টের দিকে করো, তো বারবার এই এখানে মান লেখার দরকার নেই, সবার শেষে গিয়ে আমরা মানটা লিখবো। তো এত ঘন সেন্টিমিটার হবে, ঠিক আছে, ঘন সেন্টিমিটার। একইভাবে আমরা দ্বিতীয় তৃতীয় গোলকটা বার করব। তাহলে যে গোলকের ব্যাসার্ধ অর্থাৎ R2 কত দিয়েছে, 6 সেন্টিমিটার, তাহলে 6 সেন্টিমিটার তার আয়তন অর্থাৎ V2 হবে কত, 4/3 পাই R2 কিউব, এত ঘন সেমি। আর যে গোলকের আয়তন ব্যাসার্ধ R3 যেটা হচ্ছে কত, 8 সেন্টিমিটার, এই যে 8 সেন্টিমিটার, তাহলে 8 সেন্টিমিটার তার আয়তন অর্থাৎ V3 ইকুয়ালস টু হবে 4/3 পাই R3 কিউব। এবার বন্ধুরা এই তিনটে গোলকের মোট আয়তন কত হবে, তাহলে তিনটি গোলকের মোট আয়তন সেটা V1 প্লাস V2 প্লাস V3। এবার V1 এর মানটা বসিয়ে দাও, 4/3 পাই R1 কিউব, 4/3 পাই R2 কিউব, 4/3 পাই R3 কিউব, এত সেন্টিমিটার কিউব। সেন্টিমিটার কিউব মানেই ঘন সেন্টিমিটার। এবার 4/3 পাইটা তোমরা কমন নিয়ে নাও, আর R1 তাহলে এখানে থেকে যাচ্ছে R1 কিউব প্লাস R2 কিউব প্লাস R3 কিউব, এত সেন্টিমিটার কিউব বা ঘন সেন্টিমিটার। এবার বন্ধুরা R1 R2 R3 মানটা বসিয়ে দাও, তাহলে 4/3 পাই R1 এর মান হচ্ছে 1, তাহলে 1 এর কিউব, R2 এর মান হচ্ছে 6, তাহলে 6 এর কিউব, আর R3 এর মান 8, তাহলে 8 এর কিউব, এত সেন্টিমিটার কিউব। এই ক্যালকুলেশনটা তোমরা এখানে করে নিতে পারো, ঠিক আছে, কিন্তু এখানে কাটাকুটি করবে না। এখানে যদি কোনো সংখ্যা বেরোয় সেই সংখ্যার সাথে যদি 3টা কেটে যায় তাহলে কিন্তু কাটবে না, ঠিক আছে, কাটবে না, কাটাকুটি কিছু করবে না, কাটাকুটি সবার লাস্টে করবে। তা 1 এর কিউব মানে 1, 6 এর কিউব মানে হচ্ছে 6 ইন্টু 6 ইন্টু 6, এবার 6 6 36, তাহলে 36 এর সাথে 6 গুণ করো, 6 6 36, 3 3 18 21, 216। আর 8 এর কিউব মানে 8 ইন্টু 8, তাহলে 64 হচ্ছে, তাহলে 64 সাথে আবার 8 গুণ, 4 8 32, হাতে 3, 6 48 আর 3 51, অর্থাৎ 512, এত সেন্টিমিটার কিউব। এবার বন্ধুরা আমরা যোগ করব, তাহলে 512 সাথে আমরা 216 যোগ করবো, আর তার সাথে আবার 1 যোগ করবো, তাহলে 6 আর 2 8, 8 আর 1 9, এখানে 2 আর এখানে 7, 729, এত সেন্টিমিটার কিউব। এবার আমরা তিনটে গোলকের আয়তন পেয়ে গেলাম। এবার এই আয়তনটাই সমান হবে এই বড় গোলকটার আয়তনের সাথে। এবার আমরা বড় গোলকের আয়তনটা ধরে নিচ্ছি, ব্যাসার্ধটা ধরে নিচ্ছি স্মল আর। ধরি বড় নিরেট গোলকের ব্যাসার্ধ আর সেন্টিমিটার, অতএব বড় নিরেট গোলকের আয়তন, যেটা আমরা ধরে নিচ্ছি V ইকুয়ালস টু 4/3 পাই R কিউব, এত ঘন সেমি বা সেন্টিমিটার কিউব। এবার এই আয়তনটাই এই আয়তনের সাথে সমান হবে। এবার লিখবো প্রশ্নানুসারে এই আর এর মান বার করতে হবে, তাহলে এই রাশিটাকে আমি সবসময় বাঁদিকে রাখবো। 4/3 পাই R কিউব ইকুয়ালস টু 4/3 পাই ইন্টু 729,
এবার বন্ধুরা আমি কেন বলি সবসময় লাস্টে কাটাকুটি করবে, তাহলে দেখো লাস্টে কাটাকুটি করলে এই সুবিধাটা হয়, 4/3 পাই এটা কিন্তু কেটে যাচ্ছে, তাই না? এইবার দেখো কি পাচ্ছি, আর এর কিউব, আর এখানে 729টা কোন সংখ্যার কিউব হবে সেটা আমরা কিন্তু এখানে দেখে নিচ্ছি। দেখি 729 মানে দেখো কতর কিউব হয়। দেখো 729কে আমরা কি করব, কোন সংখ্যার কিউব হয় সেটাকে আমরা বার করার জন্য 729কে ভাগ করব, মানে উৎপাদক করব। 9 দিয়ে যদি তুমি করো, ঠিক আছে, এটা কিন্তু মৌলিক উৎপাদক হবে এরকম দরকার নেই, তোমরা 9 দিয়ে নিতে পারো। 8 9 72, 9 1 9, আবার 9 দিয়ে, অর্থাৎ 3খানা 9 আসলো। তো 3খানা 9কে আমরা এইভাবে লিখতে পারি 9 এর কিউব। এবার এখানে আর এরও কিউব আছে, 9 এর কিউব আছে, তাহলে আর এর মান আমরা কত পেলাম, 9 পেলাম, তাহলে 9 সেন্টিমিটার। তাহলে এটা একটা উত্তর, ঠিক আছে। তাহলে ব্যাসার্ধ কত, 9 সেন্টিমিটার। এবার বন্ধুরা আমরা পেয়ে গেলাম বড় গোলকটার ব্যাসার্ধ 9 সেন্টিমিটার। তাহলে এবার সমগ্র তলের ক্ষেত্রফল, এই জায়গায় সূত্রতে আমরা আর এর মানটা বসিয়ে দেবো 9, তাহলে আমরা উত্তর পেয়ে যাব। এবার লিখবো অতএব এখন বড় নিরেট গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান 4 পাই আর স্কোয়ার বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ার। ক্ষেত্রফলে সবসময় বর্গ একক হবে, ঠিক আছে। তাহলে এককটা সেন্টিমিটার ছিল, তাহলে লিখবো বর্গ সেন্টিমিটার। এবার মানটা বসিয়ে দিই, 4 পাই আর এর মান হচ্ছে 9, 9 স্কোয়ার। এবার বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ একটা কথা আমি তোমাদের বলছি, দেখো পাই এর মান আমরা কখনো কখনো 22/7 বসাই, কখনো কখনো বসাই না। কখন বসাবো আর কখন বসাবো না, দেখো ব্যাপারটা একটু বুঝে নাও। আমি যদি 4 পাই ইন্টু 9 স্কোয়ার লিখি, 9 স্কোয়ার মানে 81, তাহলে এবার যদি আমি পায়ের জায়গায় যদি 22/7 লিখি, পায়ের প্রকৃত মান কিন্তু 22/7 না, পায়ের আসন্ন মান 22/7, ঠিক আছে, ইন্টু 81 এইভাবে লিখলাম। এবার দেখো এই 7-এর সাথে কি 81 এখানে কাটাকুটি হচ্ছে, হচ্ছে না তো। যদি কাটাকুটি না হয় তাহলে কিন্তু উত্তরটা পাইয়ের আকারেই রাখো, ঠিক আছে, পাইয়ের আকারেই রাখো, তাহলে এটা বেশি যুক্তিগত হবে এবং বেশি সঠিক হবে। পাইয়ের কিন্তু প্রকৃত মান 22/7 না, কারণ পাই হচ্ছে একটা অমূলদ সংখ্যা। তো এই হিসাবে যখনই দেখবে পায়ের মান যদি 22/7 লিখে 7টা কেটে যাচ্ছে, তখনই কিন্তু তুমি পায়ের মান বসাও, নতুবা বসিও না। তো এই অঙ্কে দেখতে পাচ্ছি যেহেতু কাটাকুটি যাচ্ছে না, তাই আমি এখানে আনসারটা এইভাবেই রাখবো, 4 ইন্টু 81 ইন্টু পাই এত সেন্টিমিটার স্কোয়ার। তাহলে 4 ইন্টু 81 কত হবে, 4 1 4, 4 8 32, অর্থাৎ 324 পাই সেন্টিমিটার স্কোয়ার। এইটা হচ্ছে উত্তর। বইতে উত্তর যেরকমই থাকুক না কেন, তোমরা এইভাবে যদি করে দিয়ে আসো তাহলে কিন্তু তুমি অনেক বেশি সঠিক করলে, তাহলে এর জন্য তোমাকে কিন্তু তোমার নাম্বার কেটে নেওয়া হবে না, ঠিক আছে। বন্ধুরা পরের অঙ্ক 12 দাগের 4, অঙ্কে বলা হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন হয়। ঠিক এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা নির্ণয় করো। বন্ধুরা এই অঙ্কটা আমি আগেও করেছি, তোমরা সমাধান দেখার জন্য 373 পেজের কোয়েশ্চেন 12-র 5 নম্বরটা দেখে নাও। এটা হচ্ছে পার্ট 5 ভিডিও, এর লিঙ্ক তোমরা যে ভিডিওটি দেখছো তার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেখানে তুমি প্রত্যেকটা ভিডিও লিঙ্কই পেয়ে যাবে, কিন্তু সেখানে তোমাদের খুঁজে নিতে হবে যে 373 পেজের পার্ট 5 ভিডিও, ঠিক আছে। এবং 373 পার্ট 5 ভিডিওটা চালানোর পর তোমরা ভিডিওটা স্কিপ করে একদম 5 নম্বরের উত্তরটা দেখে নাও, ঠিক আছে, তাহলে এটার উত্তর তোমরা পেয়ে যাবে। তাহলে এটা আমি তোমাদের প্রশ্নটা দেখিয়ে দিচ্ছি, 373 পেজের 5 নম্বর দেখো, 373 পেজ, যাদবপুর বিদ্যাপীঠ স্কুল, 12 দাগের 5, একই অঙ্ক, পুরোটাই একই, এখানে কোনো কিছু পাল্টে দেয়নি, সুতরাং তোমরা এর সমাধানটা দেখে নিতে পারো, ঠিক আছে। এখানে আমি উত্তর করেছি, খুব ছোট্ট একটা অঙ্ক, ভালো অঙ্ক, খুব ছোট্ট একটা অঙ্ক, 15 মিটার, ঠিক আছে। তাহলে শঙ্কু মানে তাঁবুর উচ্চতা কত, 15 মিটার। আচ্ছা, তাহলে আমরা পরের অঙ্কতে যাই। দেখো পরের অঙ্ক 12 দাগের 5, অঙ্কে বলা হচ্ছে একটি ফাঁপা গোলক, বন্ধুরা ফাঁপা গোলকের ক্ষেত্রফল
আয়তন, এই সব কিছুইগুলো কিন্তু তোমাদের জেনে রাখতে হবে। ফাঁপা গোলক সম্পর্কিত অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট। ফাঁপা গোলক বলা হোক বা ফাঁপা চোঙ বলা হোক বা ফাঁপা আয়তঘনক বলা হোক, তো ফাঁপা সম্পর্কিত যে কোনো ঘনবস্তু তোমাদের সিলেবাসে যেগুলো আছে, আয়তঘনক, ঘনক, চোঙ, শঙ্কু, গোলক, এগুলো ফাঁপা সম্পর্কিত যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট হয়। তো এই হিসাবে তোমরা সূত্রগুলো খুব ভালো করে তৈরি রাখবে। হ্যাঁ, তো বলছে একটি ফাঁপা গোলকে, তাহলে একটা গোলক আছে ফাঁপা। ফাঁপা মানে কি বোঝায়? মানে বাইরে একটা গোলক থাকবে, ভিতরে একটা গোলক থাকবে। মানে যেমন ধরে নাও, আমি এরকম একটা জিনিস তৈরি করলাম, একটা বল, রাবারের একটা বল, তাহলে রাবারটা ধরে নাও এতটা মোটা। হ্যাঁ, রাবার এতটা মোটা, আর রাবারের বলের ভিতরটা কি হয়? বল মানে কি? ভিতরটা খালি হবে, তাই না? রাবারের বল মানে ভিতরটা খালি হবে। তাহলে এটা হচ্ছে একটা ফাঁপা গোলক। তাহলে ফাঁপা গোলকে একটা বাইরে গোলক থাকে, একটা ভিতরের গোলক থাকে। একটা ভিতরে একটা ছোট গোলক, একটা বাইরেরটা, পুরোটা হচ্ছে একটা গোলক, এরকম। তো ভিতরের গোলকের একটা ব্যাসার্ধ থাকে, বাইরের গোলকের একটা ব্যাসার্ধ থাকে। হুম, তো এই ধরনের গোলকের আয়তনের সূত্র হয়, বড় গোলকটার আয়তন থেকে ছোট গোলকটার আয়তন বাদ দিয়ে দেবে, কারণ ফাঁপা বলেছে মানে ভিতরটা খালি। তাহলে বড় গোলকটার আয়তন কত হবে? 4/3 পাই আর কিউব। আর ছোট গোলকটার আয়তন হবে 4/3 পাই স্মল আর কিউব। মাইনাস করে দিলেই পেয়ে যাব এটার মধ্যে কতটা উপাদান আছে, মানে আয়তন। ঠিক আছে, এগুলো মনে রাখবে সবসময়। তো যাই হোক, আমি অঙ্কটাকে এবার পড়ি। এর অন্তর্ব্যাস, অন্তর্ব্যাস মানে ভিতরের ব্যাস। ভিতরের ব্যাস বলতে বোঝায়, এটা ধরো নাও ভিতরের গোলক, তাহলে এইখান থেকে এতটা, এইটাকে বলা হচ্ছে অন্তর্ব্যাস। তো সেটা দিয়ে দিয়েছে 4 সেন্টিমিটার। তো আমি এখানে ছবিটাকে একটু আঁকার চেষ্টা করি। আর বাইরের ব্যাসটা বলেছে 8 সেন্টিমিটার। তাহলে ব্যাস যদি 4 হয় তাহলে ব্যাসার্ধ হবে 2। আর বইয়ের ব্যাস যদি 8 সেন্টিমিটার হয় তাহলে ব্যাসার্ধ হবে 4। হ্যাঁ, 4। তাহলে ব্যাস বলেছে 8, তাহলে ব্যাসার্ধ হবে অর্ধেক। ব্যাস বলেছে এখানে 4, তাহলে ব্যাসার্ধ হবে অর্ধেক, অর্থাৎ 2। তাহলে আমরা একটা ফাঁপা গোলক অঙ্কন করি। ঠিক আছে, তাহলে এবার এইটা হচ্ছে অন্তর ব্যাসার্ধ, সেটাকে আমি ধরে নিচ্ছি স্মল আর। আর এটা হচ্ছে বহির ব্যাসার্ধ, সেটাকে আমি ধরে নিচ্ছি ক্যাপিটাল আর। তাহলে স্মল আর এর মান হচ্ছে 2 সেন্টিমিটার। বুঝতেই পারছো 2 কেন? ব্যাস দিয়েছে 4 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ 2 হবে। আর ক্যাপিটাল আর হচ্ছে 4 সেন্টিমিটার। যেহেতু ব্যাস দিচ্ছে 8, তাহলে ব্যাসার্ধ হবে 4। এবার বলছে এই গোলকটাকে গলানো হয়েছে। তাহলে গলানো যখন হবে তখন এখান থেকে উপাদান, এখানে উপাদান বলতে কোনটা উপাদান? এই গোলকের উপাদান বলতে এইটা, তাই না? এইটা। তাহলে এর আয়তন, যখনই গলানোর কোনো প্রশ্ন থাকবে তখন সেখানে আয়তন সম্পর্কিত হয়ে যায়। অর্থাৎ এই জিনিসটাকে গলিয়ে যখন আর একটা কোনো কিছু বানানো হচ্ছে, তখন এই গোলকের যে আয়তন হবে সেই আয়তনটা সমান হবে এইটা থেকে যেটা বানানো হয়েছে তার আয়তনের সাথে। তো এটাকে গলিয়ে একটা লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছে। তো একটা শঙ্কু, ঠিক আছে, এরকম একটা শঙ্কু তৈরি করেছে। এই শঙ্কুটা হচ্ছে একটা নিরেট শঙ্কু। এরকম একটি শঙ্কু তৈরি করা হচ্ছে, যার ভূমির ব্যাস বলেছে 8 সেন্টিমিটার। ব্যাস মানে এই প্রান্ত থেকে এই প্রান্ত, তাহলে ব্যাসার্ধ কত হবে? এটা হচ্ছে ব্যাসার্ধ। সেটাকে আমি যদি ধরে নিই যে এটা শঙ্কুর ব্যাসার্ধ, তাই তো? তাহলে আরসি, এটাকে আরসি ধরতে পারি। আরসি ধরে নাও, সি ফর কোণ, আরসি। তাহলে আরসির পরিমাপটা হবে 4 সেন্টিমিটার। কেন? ব্যাস বলেছে 8, তাহলে ব্যাসার্ধ হবে 4 সেন্টিমিটার। আর তার উচ্চতাটা কত হবে সেটা আমাদের বার করতে হবে। তো বন্ধুরা, সেটাকে আমরা এইচ ধরে নিচ্ছি। তাহলে এই শঙ্কুর আয়তনের সূত্র হয়, আমরা জানি 1/3 পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার। তাহলে ব্যাসার্ধ এখানে আরসি, তাহলে আরসি স্কোয়ার ইন্টু উচ্চতা। এটা হচ্ছে শঙ্কুর আয়তন। আর এই ফাঁপা গোলকের আয়তনের সূত্র হয় তোমাদের, যেমনটা আমি বললাম, 4/3 পাই আর কিউব মাইনাস 4/3 পাই স্মল আর কিউব। তাহলে এই আয়তনটা আর এই আয়তনটা দুটো সমান, সমান সমান করে দিয়ে আমরা একটা সমীকরণ তৈরি করবো। আর এই সমীকরণে এইচ এর মানটা আমাদের অজানা, তো সেই মানটা আমরা বার করে নেবো। খুব সহজ একটা অঙ্ক। তাহলে চলো করি। তাহলে এখানে লিখবো, প্রদত্ত ফাঁপা গোলকের অন্তর ব্যাসার্ধ, এটাকে আমরা স্মল আর ধরছি, সেটা হচ্ছে 4/2। হ্যাঁ, অন্তর ব্যাস দিয়েছে 4 সেন্টিমিটার, তাহলে আমরা ব্যাসার্ধ, ব্যাস দেওয়ার অর্থ হচ্ছে ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো এত সেন্টিমিটার, তার মানে 2 সেন্টিমিটার। ফাঁপা গোলকের বহির ব্যাসার্ধ, অর্থাৎ ক্যাপিটাল আর ধরে নিচ্ছি, ইকুয়ালস টু
8/2, ব্যাসকে সবসময় 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাবো, ওই জন্য 2 দিয়ে ভাগ করা হচ্ছে, 4 সেন্টিমিটার। তাহলে এবার ফাঁপা চোঙের আয়তন বার করবো, সরি ফাঁপা গোলকের আয়তন বার করবো। ফাঁপা গোলকের আয়তন সমান সমান, তাহলে এখানে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব মাইনাস 4/3 পাই স্মল আর কিউব, এত ঘন সেন্টিমিটার। এবার বন্ধুরা এই ক্যাপিটাল আর স্মলের মান এখানে তোমরা বসাতে পারো অথবা পরেও বসাতে পারো, ঠিক আছে? তো আমি এখানে বসিয়ে দিতেও পারি, নাও দিতে পারি, তোমরা লাস্টেও বসাতে পারো। তো আমি এখানে আপাতত বসিয়ে দিচ্ছি। তো 4/3 পাইটা কমন চলে যাচ্ছে, আর এর মান আমি বসিয়ে দিলাম 4 কিউব, আর স্মল আর এর মান বসিয়ে দিলাম 2 কিউব। তো বন্ধুরা কাটাকুটি কিন্তু করবে না, ঠিক আছে? কাটাকুটি সবার লাস্টে করবে, ক্যালকুলেশনটা এখানে করে নিতে পারো। 4/3 পাই, এবার 4 কিউব মাইনাস 2, 4 কিউব মানে 4 ইন্টু 4 ইন্টু 4, তার মানে 64, আর 2 কিউব মানে 2 ইন্টু 2 ইন্টু 2, 3 বার 2, অর্থাৎ গুণ করলে আমরা পাবো 8। তো বন্ধুরা এবার আমাদের 64 থেকে 8 যদি আমরা মাইনাস করি তাহলে কি পাচ্ছি? 4/3 পাই ইন্টু 56 পাচ্ছি, তাই তো? 56 এত ঘন সেন্টিমিটার। এবার বন্ধুরা আমরা পেয়ে গেলাম যে ফাঁপা গোলকটার আয়তন কত। এই আয়তনটাই সমান হবে এই আয়তনের সাথে, তাই না? এই আয়তনের সাথে সমান হবে। এখন আমরা এই আয়তনটাকে এখানে লিখব, লিখব শঙ্কুর আয়তন। শঙ্কুর আয়তন সেটা হচ্ছে 1/3 পাই আর সি স্কোয়ার ইন্টু এইচ। এখানে আর সি আর এইচটা কি সেটা উল্লেখ করে দাও। এইচ হচ্ছে এখানে শঙ্কু। বন্ধুরা আমার হাতের লেখা একটু খারাপ, ঠিক আছে? তোমরা একটু বোঝার চেষ্টা করো, তো তার জন্য আমি খুবই দুঃখিত। শঙ্কুর উচ্চতা যেটা আমাদের নির্ণয় করতে হবে, ঠিক আছে? আর সি হচ্ছে শঙ্কুর ব্যাসার্ধ, আসলে ভূমির ব্যাসার্ধ, হ্যাঁ, শঙ্কুর ব্যাসার্ধ সেটা কত? যেহেতু ব্যাস এখানে দিয়ে দিয়েছে 8, তাহলে ব্যাসার্ধ হবে কত? 8/2, অর্থাৎ 4 সেন্টিমিটার। ব্যাস এবার এখানে মানটা আমরা এখানে বসিয়ে দিই, 1/3 পাই ইন্টু 4 স্কোয়ার ইন্টু এইচ, এত সেন্টিমিটার কিউব, বা বাংলায় লিখতে পারো ঘন সেন্টিমিটার। এবার বন্ধুরা আমরা কি করব? এই আয়তনের সাথে এই আয়তনটাকে সমান করে দেবো, কারণ গোলকটাকে গলিয়ে শঙ্কু বানানো হচ্ছে, তাহলে আয়তন সমান হবে। এবার লিখবো প্রশ্ন অনুসারে 1/3 পাই ইন্টু 4 স্কোয়ার ইন্টু এইচ ইকুয়ালস টু 4/3 পাই ইন্টু 56। তো বন্ধুরা এখানে পাই আর পাই ক্যান্সেল হয়ে যাচ্ছে, 3 3 ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে দুটো 4 আছে, এখানে একটা 4 আছে, তো একটা 4 ক্যান্সেল হয়ে যাবে, আর তাহলে থাকছে 4 ইন্টু এইচ ইকুয়ালস টু 56। এবার 4 দিয়ে কেটে দাও, 4 একে 4, 4 4 16, অর্থাৎ উচ্চতা আমি পেয়ে গেলাম। শঙ্কুর উচ্চতা কত? 14 সেন্টিমিটার। তাহলে এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। আশা করছি আমি তোমাদের বোঝাতে পেরেছি। বন্ধুরা পরের অঙ্ক 12 দাগের 6 বলছে সমবেধের একটি ফাঁপা চোঙাকৃতি পাইপ তৈরি করতে, এখানেও দেখো আবার সেই ফাঁপা চোঙ দিয়েছে, ঠিক আছে? তো ফাঁপা সম্পর্কিত অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। তো আগেও যেমনটা বললাম, তো এখানে দেখতেই পাচ্ছ দিয়েছে আর একটা অঙ্ক, সমবেধের একটা ফাঁপা চোঙাকৃতি পাইপ তৈরি করতে 6 সেন্টিমিটার ব্যাসার্ধের, এখানে সেন্টিমিটার এককে দিয়েছে, তো সবগুলোই সেন্টিমিটার এককে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি, তো এখানে কোনো অসুবিধা নেই। 6 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলাকার নিরেট লোহার বল গলানো হয়। এবার যে নিরেট মানে বলটা গলাচ্ছে, মানে যে বলটা গলাচ্ছে সেটা কিন্তু নিরেট, হ্যাঁ, এটা কিন্তু ফাঁপা না। তো তার ব্যাসার্ধ কত? 6 সেন্টিমিটার। এবার হচ্ছে পাইপটার দৈর্ঘ্য 18 সেন্টিমিটার, আর বহির ব্যাস মানে বাইরের ব্যাসটা দিয়েছে 10 সেন্টিমিটার, মানে বাইরের ব্যাসার্ধটা কত হবে তাহলে? 5 সেন্টিমিটার। পাইপটার বেধ কত? তো বন্ধুরা খুব সহজ একটা অঙ্ক, কিন্তু খুব ভালো অঙ্ক। দেখো এরকম একটি গোলক আছে, তো এখানে দেখতেই পাচ্ছ যে একটা জিনিস গলিয়ে আর একটা জিনিস বানানো হচ্ছে, তাহলে এখানেও কি হবে? আয়তন সমান হবে, তাই না? তো আমরা এখানে ধরে নিচ্ছি এটা একটা নিরেট গোলক, যার ব্যাসার্ধ আমি এখানে ধরে নিচ্ছি ক্যাপিটাল, ক্যাপিটাল আর ধরবো না, এখানে
আমরা ধরে নিচ্ছি গোলক, তো তাহলে এটাকে আমরা ধরে নিচ্ছি আর এস। হ্যাঁ, তোমরা তোমাদের মতো পছন্দ মতো ধরতে পারো। আর এস মানে গোলকের ইংরাজি মানে যেটা শব্দ সেটা হচ্ছে স্পিয়ার বলা হয়, স্পিয়ার। তো স্পিয়ারের থেকে এস নিয়েছি, তো আর এস। এখন এই আর এস এর মানটা হবে কত? 6 সেন্টিমিটার। হ্যাঁ, 6 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলাকার, তার মানে এটা 6 সেন্টিমিটার। তো বন্ধুরা, তাহলে এই 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এই গোলকটা তাহলে আয়তন কত হবে? 4/3 পাই আর এস, এটার হোল কিউব। ঠিক আছে, আর এস এর হোল কিউব, বা লিখতে পারি 6 এর কিউব, ব্যাসার্ধের কিউব হয়। তাহলে আয়তনটা পেয়ে গেলাম। এই আয়তনটাই সমান হবে একটা ফাঁপা পাইপ, মানে চোঙাকৃতি পাইপের আয়তনের সাথে। এবার সেই পাইপটাকে আমি এখানে অঙ্কন করছি। তো পাইপটা কতটা মোটা, মানে পাইপটার বেধ কত, সেটা আমি এখানে ধরে নিচ্ছি যে পাইপটার বেধ হচ্ছে এক্স। ঠিক আছে, এক্স সেন্টিমিটার হচ্ছে তার বেধ। এবার বহির ব্যাস মানে এইখান থেকে এতটার পরিমাপ। হ্যাঁ, এটার পরিমাপটা বলে দিয়েছে 10 সেন্টিমিটার। তার মানে এখান থেকে এতটা ব্যাসার্ধ, বহির ব্যাসার্ধ, সেটাকে আমরা ক্যাপিটাল আর ধরে নিচ্ছি, সেটা হচ্ছে 10/2 অর্থাৎ 5 সেন্টিমিটার হবে। তাহলে আমাদের বার করতে হবে এইখান থেকে এতটা অর্থাৎ অন্তর ব্যাসার্ধ। আমরা প্রথমে অন্তর ব্যাসার্ধ বার করব। ঠিক আছে, মানে যেহেতু আমি এখানে ধরে নিচ্ছি, দেখো এক্স সেন্টিমিটার, এটা তোমাদের বার করতে হবে, বেদ বার করতে হবে, সেই বেদটা আমি এক্স ধরে নিয়েছি। এবার বোঝার চেষ্টা করো, এইখান থেকে এতটার পরিমাপ আর, আর এইখান থেকে এতটা এক্স। তাহলে এইখান থেকে এতটা মানে অন্তর ব্যাসার্ধ, এটা কত হবে? ক্যাপিটাল আর থেকে এক্সটা বাদ দিলেই তো পেয়ে যাবো, তাই না? ক্যাপিটাল আর থেকে, ক্যাপিটাল আর মানে এইখান থেকে এই পুরোটা, তার থেকে যদি আমি এক্সটা বাদ দিয়ে দিই, এই প্রথমে আর গেলাম, তারপরে এক্স বাদ দিয়ে দিলাম, তার মানে আমি কতটা গেলাম? এখান থেকে এতটা, তাই তো? তাহলে আমি পেয়ে গেলাম অন্তর ব্যাসার্ধ আর মাইনাস এক্স। এবার বহির ব্যাসার্ধ জানা যদি থাকে, অন্তর ব্যাসার্ধ যদি জানা থাকে, তাহলে এই ফাঁপা চোঙের আয়তন কত হবে? ফাঁপা চোঙের আয়তন হয় পাই, ঠিক আছে, পাই ক্যাপিটাল আর স্কোয়ার ইন্টু, এটা হচ্ছে দৈর্ঘ্য ধরে নাও, পাইপটার দৈর্ঘ্য। সে পাইপটার দৈর্ঘ্য এখানে কত দিয়েছে? 18, তো সেই দৈর্ঘ্যটাকে আমি এল ধরে নিতে পারি, এল। তাহলে পাই আর স্কোয়ার এল মাইনাস পাই স্মল আর স্কোয়ার এল। স্মল আরটা হচ্ছে অন্তর ব্যাসার্ধ। ঠিক আছে, তো এখানে অন্তর ব্যাসার্ধটা কত পেলাম? ক্যাপিটাল আর মাইনাস এক্স, এটা হচ্ছে অন্তর ব্যাসার্ধ। তাহলে এইটা হচ্ছে আয়তনের সূত্র। তো এই আয়তন আর এই আয়তন দুটো সমান হবে, এবং আমরা সমীকরণ তৈরি করে সমাধান করলেই আমরা পেয়ে যাব এক্স এর মান। তাহলে চলো এটাকে করি, খুব সহজ অঙ্ক, তাই তো? তাহলে লিখবো গোলকের আয়তন সমান সমান 4/3 পাই ইন্টু আর এস কিউব। আর এসটা কি? গোলকের ব্যাসার্ধ। এবং সেটা কত এখানে দিয়ে দিয়েছে? 6 সেন্টিমিটার। তাহলে এটা আমরা এখানে বসিয়ে দিই, 4/3 পাই ইন্টু 6 কিউব, এত ঘন সেন্টিমিটার। তো বন্ধুরা, এখানে কাটাকুটি যায় কিন্তু কাটবে না। হ্যাঁ, তোমাদের যেমনটা বলেছি পরিমিতির কাটাকুটি সবার শেষে করবে। এত ঘন সেন্টিমিটার। এবার আমরা বার করব ফাঁপা চোঙের, আমরা বেদটা প্রথমে ধরে নিই, ধরি ফাঁপা চোঙাকৃতি পাইপের বেদ এক্স সেন্টিমিটার, এক্স সেন্টিমিটার। প্রদত্ত মানে দেওয়া আছে ফাঁপা চোঙাকৃতি পাইপের বহির ব্যাসার্ধ অর্থাৎ ক্যাপিটাল আর, সেটা আমরা এখানে দেখে নিই কি দিয়েছে। দেখো বলছে বহির ব্যাস 10 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে? 5 সেন্টিমিটার হবে। তাহলে বহির ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, অর্থাৎ 10/2 সমান সমান 5 সেন্টিমিটার। তাহলে আর থেকে এক্স বাদ দিলে আমরা অন্তর ব্যাসার্ধ পাবো। অতএব ফাঁপা চোঙাকৃতি পাইপের অন্তর ব্যাসার্ধ অর্থাৎ স্মল আর, সেটা হচ্ছে ক্যাপিটাল আর থেকে এক্স বাদ দেবো। ঠিক আছে, এবার ক্যাপিটাল আর এর মান হচ্ছে 5, তাহলে 5 - এক্স, এত সেন্টিমিটার পেয়ে গেলাম।
তাহলে বই ব্যাসার্ধ পেয়ে গেলাম, অন্তর ব্যাসার্ধ পেয়ে গেলাম। এবার আমরা বার করবো ফাঁকা চোঙাকৃতি পাইপের আয়তন। তাহলে আয়তন সমান সমান হবে পাই ক্যাপিটাল আর স্কোয়ার এল মাইনাস পাই স্মল আর স্কোয়ার এল। এবার এলটা যেহেতু আমি আগে উল্লেখ করিনি কোথাও, তাই এখানে উল্লেখ করে দিতে হবে। এল হচ্ছে পাইপের দৈর্ঘ্য, এবং সেটা এখানে দিয়ে দিয়েছে কত, 18 সেন্টিমিটার। একটু চেক করে নিই, হ্যাঁ 18 সেন্টিমিটার। তাহলে এবার এখানে আমরা কি করব, দেখো পাই আর এলটাকে আমরা কমন নিয়ে নিতে পারি, তাহলে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার পড়ে থাকবে। এবার বন্ধুরা আমরা এখানে মানটা বসিয়ে দেবো। এল এর মান 18 বসিয়ে দিলাম, আর এর মান 5 সেটা বসিয়ে দিলাম, আর স্মল আর এর মান 5 মাইনাস এক্স। এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দেবো, ঠিক আছে। এবার বন্ধুরা আমরা এখানে সূত্র ফেলে দেবো, সূত্র ফেলে দেবো। এককটা অবশ্যই ঘন সেন্টিমিটার হবে, উপরের স্টেপেও লিখে দেবে, এখানেও লিখে দেবে। এবার দেখো এটা যদি 5টাকে যদি এ ভাবি আর 5 মাইনাস এক্সটাকে যদি বি ভাবি, তাহলে এখানে কি সূত্র পড়ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে, তাই না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে তার সূত্রটা কি হয়, এ প্লাস বি, ঠিক আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অবশ্যই ব্র্যাকেট রাখবে, হ্যাঁ, ঘন সেন্টিমিটার। তাহলে এখানে হচ্ছে 18 পাই, আর এখানে হচ্ছে ব্র্যাকেটটা তুলে দাও, 5 প্লাস 5 মাইনাস এক্স, আর এখানে হচ্ছে 5 মাইনাস 5 প্লাস এক্স, হ্যাঁ প্লাস কেন হলো, মাইনাসে মাইনাসে প্লাস হলো, 5 5 কেটে গেল, তাহলে এক্সটা এইদিকে চলে আসছে। তাহলে এখানে হচ্ছে 18 পাই ইন্টু এক্স ইন্টু ব্র্যাকেটে 5 আর 5 যোগ করলে 10, 10 মাইনাস এক্স, তাহলে এত ঘন সেমি। এবার বন্ধুরা এই যে আয়তনটা পেলাম ফাঁপা চোঙাকৃতি পাইপের, আর এটা হচ্ছে গোলকের আয়তন, এই দুটো আয়তন সমান হবে। এবার তাহলে আমরা সমীকরণ গঠন করব, লিখব প্রশ্ন অনুসারে। এইটিন পাই ইন্টু এক্স আর ব্র্যাকেটে 10 মাইনাস এক্স ইকুয়ালস টু 4/3 পাই ইন্টু 6 কিউব। এবার বন্ধুরা দেখো কি কাটছে, পাই পাই কেটে যাচ্ছে, ঠিক আছে। 4, এটা 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, 2 দিয়ে কাটলে 9। এবার বন্ধুরা এই 6 কিউব মানে কত হয়, 6 কিউব মানে 3টে 6 গুণফল, তাই না? তাহলে লিখবো 2 ইন্টু 6 ইন্টু 6 ইন্টু 6 ডিভাইডেড বাই 3। 3 দিয়ে এখানে 6 কেটে যাচ্ছে, 3 দুগুণে 6, আর এখানকার 9 3 দিয়ে কাটছে, 3 3 9, 3 দুগুণে 6, আবার এই 3টা কেটে যাচ্ছে, 3 দুগুণে 6। তাহলে উপরে এইদিকে কি থাকছে, 4টে 2, 4টে 2কে গুণ করলে কত হয়, 16 হয়, তাই না? তাহলে এবার এখানে এক্স দিয়ে গুণ করে দাও, কত হচ্ছে 10x মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 16। এবার বন্ধুরা আমি এখানে এক্স স্কোয়ারটা ওপাশে নিয়ে যাবো, 10xটা ওপাশে নিয়ে চলে যাবো, তাহলে এদিকে কি থাকবে, 0 থাকবে, ইকুয়ালস টু এক্স স্কোয়ারটা ওপাশে গেলে প্লাস হয়ে যাবে, 10xটা মাইনাস হয়ে যাবে, আর 16টা প্লাসে আছে, প্লাস থাকবে। এবার 0টা এইদিকে লেখা আর ওইদিকে লেখা একই ব্যাপার, কারণ এটা সমীকরণ, তাহলে আমরা এই 0টাকে ওইদিকে লিখি, হ্যাঁ ওইদিকে লিখি। এবার বন্ধুরা আমরা এখানে উৎপাদক বিশ্লেষণ করি। দেখো 16 আছে, 8 দুগুণে 16 হয়, তাহলে এই জায়গাটায় লিখবো তাহলে 8 প্লাস 2 এক্স প্লাস 16 ইকুয়ালস টু 0। এই পদ্ধতিটা তোমরা নিশ্চয়ই সবাই জানো, ঠিক আছে। তাহলে এখানে 8, এখানে 8 আছে, এখানে আগে কিন্তু মাইনাস আছে, তাহলে চিহ্নগুলো কিন্তু বিপরীত হবে, হ্যাঁ। তাহলে এটা 8x হবে, আর এটা হবে 2x, আর চিহ্নটা এখানে হবে মাইনাস, কারণ এখানে প্লাস আছে আর বাইরে যেহেতু মাইনাস আছে, তাই চিহ্নটা পাল্টে যাবে, প্লাস 16 ইকুয়ালস টু 0। নেক্সট স্টেপে আমরা কি করব, এখান থেকে x কমন নেব, তাহলে পড়ে থাকবে x মাইনাস 8, আর এখান থেকে কোন বন্ধুটাকে কমন নেব, 2, তাই না? তাহলে 2 বন্ধুটাকে কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকবে x মাইনাস 8। মাইনাস কেন, কারণ এই যে মাইনাসটা আমি ব্র্যাকেটের আগে রাখছি, ব্র্যাকেটের ভেতরে যখনই কোনো সংখ্যা রাখবো তখন কিন্তু চিহ্ন পাল্টে যাবে, হ্যাঁ কখন, যখন কোনো ব্র্যাকেটের আগে মাইনাস থাকবে। তো এই ব্র্যাকেটের আগে একটা মাইনাস আছে, তাই ব্র্যাকেটে যখন রাখবো চিহ্ন পাল্টে যাবে, তাই 16 থেকে 2 নিয়ে নিলে 8 থাকে, তাহলে 8-এর আগে একটা মাইনাস দিতে হবে। আবার দেখো বন্ধুরা x মাইনাস 8 কমন যাচ্ছে, তাই না? x মাইনাস 8 কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকছে x মাইনাস 2 ইকুয়ালস টু 0।
এবার দুটো রাশির গুণফল শূন্য হলে হয় এই রাশিটা শূন্য হবে, না হয় এই রাশিটা শূন্য হবে। তাহলে লিখবো হয় x মাইনাস 8 ইকুয়ালস টু 0, অতএব x ইকুয়াল টু এখান থেকে পাচ্ছি 8, অথবা x মাইনাস 2 0, এখান থেকে পাচ্ছি x ইকুয়ালস টু 2। এবার বন্ধুরা দুটো উত্তরই কি আমরা নেব? x এর মান 2 বেরোচ্ছে, 8 বেরোচ্ছে, তাহলে দুটো উত্তর কি সম্ভব? তাহলে এবার একটু বোঝার চেষ্টা করি। দেখো আমাদের যে পাইপটা দিয়েছে, এই পাইপটার দেখো ব্যাসার্ধ, এটা হচ্ছে ব্যাস, তো ব্যাস দিয়েছে 10, তাহলে ব্যাসার্ধ কত? মানে বইয়ের ব্যাসার্ধ কত? 5। এটা যদি 5 হয় তাহলে এই বেদ কখনো কি 8 সম্ভব? এইখান থেকে এই কেন্দ্র পর্যন্ত আমি 5 সেন্টিমিটার, এতটা 5 সেন্টিমিটার আসলাম, তো বেদ তো তার থেকে কম হবে, তাই না? তো বেদ তো 5 সেন্টিমিটার থেকে কম হওয়ার কথা, বেদ তো আর 8 সেন্টিমিটার হতে পারে না, সম্ভব না কখনো। বেদ সবসময় 5 সেন্টিমিটার থেকে কম হবে, তাহলে এখানে 8, এটা সম্ভব না, তাহলে উত্তরটা হবে 2 সেন্টিমিটার। তাহলে এবার লিখবো যেহেতু বেদ 8 সেন্টিমিটার সম্ভব নয়, অতএব পাইপটি বেদ 2 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। বন্ধুরা আমি আর একটা ব্যাপার তোমাদের বলে দিই, এই অঙ্কটায় কিন্তু বেদ না জিজ্ঞাসা করে অন্তর ব্যাসার্ধ জিজ্ঞাসা করতে পারতো। তো অন্তর ব্যাসার্ধর মানটা আমরা কত পেয়েছিলাম? 5 মাইনাস এক্স, তাই না? ভালো করে খেয়াল করে দেখো, এই দেখো অন্তর ব্যাসার্ধ সেটা কত? 5 মাইনাস এক্স। এবার এক্স এর মান আমি কত পেলাম? 2। তাহলে কত হবে? 5 মাইনাস 2 অর্থাৎ 3 সেন্টিমিটার। এটা হচ্ছে অন্তর ব্যাসার্ধ। আর আমি যেটা বলছিলাম ব্যাস মানে বেদ 8 সেন্টিমিটার হতে পারে না, কেন হতে পারে না দেখো, তাহলে অন্তর ব্যাসার্ধ কত হবে? যদি বেদ যদি 8 সেন্টিমিটার হয় তাহলে অন্তর ব্যাসার্ধ হবে -3। তো অন্তর ব্যাসার্ধ কি করে মাইনাস হবে? মাইনাস তো সম্ভব না, ঠিক আছে? তো এই কারণেই তোমাদের বললাম যে বেদ কখনো 8 সেন্টিমিটার হবে না, বেদ সবসময় 5 সেন্টিমিটার থেকে কম হবে। তাই উত্তর 2 সেন্টিমিটার হচ্ছে বেদ। আর যদি অন্তর ব্যাসার্ধ চাইতো তাহলে 5 থেকে 2 বাদ দিয়ে দিতাম, 3 সেন্টিমিটার হতো।